গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। তিনি আরো বলেন, গুম, খুন, হত্যা, অপহরণ এবং আয়না ঘরের মতো অপকর্মের বিচার নিশ্চিত করা হবে। নতুন অন্তর্বর্তী সরকারের সামনে একদিকে যেমন রাষ্ট্র পুনর্গঠনের চ্যালেঞ্জ, অন্যদিকে জন আকাঙ্ক্ষা পূরণ। কোনটি বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। রাষ্ট্র মেরামত, বিচার ও জবাবদিহিতা, এই শিরোনামে আজকের আলোচনা। আর এই আলোচনায় গিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক আব্দুল্লাল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক আব্দুল্লাল মামুন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে 17 বছরের বৈষম্য এবং শোষণের আমরা 17 দিনে সমাধান চাইছি, আমরা কি অসহিষ্ণু হয়ে উঠছি? ধন্যবাদ আপনাকে। একদম সঠিক একটি শব্দ আপনি চয়ন করেছেন যে আমরা কি অসহিষ্ণু হয়ে যাচ্ছি কিনা। প্রথম কথা হচ্ছে, যখন আপনি বললেন যে একটি ফ্যাসিস্ট সরকার, সেটি আমরা এটা বুঝি যে জনগণের দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরের দাবি, মানুষের বিভিন্ন ন্যায্যতার যে অধিকার, সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করেনি, যে কারণে সব সমস্যাগুলো এখন একবারে আমাদের সামনে বেরিয়ে এসেছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আমরা কি সব সমস্যা একদিনই সমাধান করে ফেলবো? এই সরকারের বয়স 2 সপ্তাহের মতো, এবং এই সপ্তাহের এখন প্রধান যে বিষয়টি থাকা উচিত সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঠিক করা বা ঠিক করে আনা। এবং সেখানে আমরা জানি যে যতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে সবচেয়ে যে প্রতিষ্ঠানটি মনে হয় আমরা একমত হব অর্থনৈতিক কিছু ক্ষেত্রে বাদ দিয়ে, সেটি হচ্ছে পুলিশ। পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, কিন্তু পুলিশকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে পুলিশ একটা গুন্ডা বাহিনী, একটা মাস্তান বাহিনীতে পরিণত হয়েছিল। তো সরকারের প্রধান চ্যালেঞ্জটি ওখানে আমরা দেখেছি যে 5 তারিখের পরে এটি পুরোপুরি ভেঙে পড়েছে। এরকম একটি ভঙ্গুর অবস্থায়, এরকম একটা অস্থিরতাপূর্ণ অবস্থায় আমাদের নিজের প্রথম বিবেককে প্রশ্ন করা উচিত যে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, সমাজে নানান অবিচার, অন্যায় যে হয়েছে, সেটা কি সে বিষয়ে দাবি দাবা উত্থাপনের এটি সঠিক সময় কিনা। আরও একটি হচ্ছে, আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যে যেখানে পাচ্ছি বসিয়ে পড়ছি, সেই বসে পড়াটা ঠিক হচ্ছে কিনা। এবং আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যে রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি, সেই রাষ্ট্র বিনির্মাণ বা রাষ্ট্র স্বপ্নের যে প্রক্রিয়া, সেটাতে কি এটা অ্যালাউ করে কিনা যে আপনি যে কোনোখানে বসে পড়বেন। হ্যাঁ, এটা ঠিক যে সরকার যখন এখনো গুছিয়ে উঠতে পারেনি, সেটা পুলিশ প্রশাসন হোক বা বেসামরিক প্রশাসন হোক, এই গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু সেই সুযোগটাকে আমরা নেব। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কতটুকু। এই সরকারের ম্যান্ডেট কিন্তু সিভিল প্রশাসন বা আর্মি প্রশাসন থেকে আসেনি, এটা একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছে। এবং আমি মনে করি যারা আজকে আন্দোলনে এসছে, তারা যদি বিপ্লবের মধ্যে যুক্ত থাকতো, তাহলে হয়তো এই দাবিগুলো উপস্থাপন করতো না। বরং আমি বলতে চাই যে তারা একটি সুবিধাভোগী শ্রেণী, যারা একটি ভঙ্গুর অবস্থার, এবং সরকারের মাত্র 15 দিন মাত্র বয়স, এরকম একটি সরকারের কাছে নানান ধরনের দাবি উপস্থাপন করছে। তো তারা আসলে কতটুকু যুক্তিযুক্ত, তার চেয়ে আমার বড় প্রশ্ন যে তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় কিনা। আর একটি বিষয় আমি পুরোপুরি উড়িয়ে দিতে চাই না, যে গতকাল যে দেখুন আপনি আনসারের ঘটনাটি যদি দেখেন, যে তাদেরকে জন্য কমিটি করা হয়েছে, কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। দুবার আমাদের উপদেষ্টা এবং শিক্ষার্থীরা সমন্বয়ক আছেন, তারা বসেছেন, তাদের একটি অংশ মেনেও নিয়েছে। তারপরেও সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর এরিয়া কিন্তু তারা সবগুলো গেটকে ঘেরাও করে রেখেছে। এবং যে ঘটনাটি ঘটলো, যে আশঙ্কাটি তৈরি করা হয়েছিল, যতদূর আমি শুনেছি আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে, সেখানে একটি গোয়েন্দা তথ্য ছিল যে অবস্থা আরও খারাপ হতে পারত। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, যতদূর আমরা জানি, যে ওদিন জাতিসংঘের যে দলটি এসে তারা অবস্থান করছিল, কিছু বিদেশি অতিথি সেখানে ছিল, সমস্ত উপদেষ্টারা ছিল। সো এটা একদিকে যেমন নৈতিকতার প্রশ্ন, একদিকে যেমন কতটুকু এইটার সময় কতটুকু ঠিক হচ্ছে, অন্যদিকে এটিও খেয়াল রাখতে হবে যেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সেই জায়গাটাতে আমি গভর্নমেন্টকে বলবো যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদের কাছ থেকে মানে আরো বেশি তথ্য পাওয়া দরকার এবং প্রস্তুতি নেওয়া দরকার। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল্লাল মামুন। জনাব এম এ আজিজ, যেমনটি আসলে অধ্যাপক আব্দুল্লাল মামুন বলছিল যে আনসারদের যে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি বা তাদের বিক্ষোভ, তাদের দাবি দেওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এমনটি আপনিও মনে করেন কিনা? আমরা কি অলৌকিক ক্ষমতা বলে সমস্যার সমাধান চাইছি কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, দাবি দেওয়া হয়তো যারা বঞ্চিত তারা করবে, তবে এই আনসাররা যে 2-3 দিন ঘেরাও করে রেখেছে, আমি কিন্তু এটাকে ভিন্ন চোখে দেখি। এটাকে সরলভাবে দাবি দেওয়া হিসাবে দেখলে হবে না। যেমন ধরেন, বিপ্লব যদি হয়, তার প্রতি বিপ্লবের কিন্তু
সম্ভাবনা থাকে। তা আমার ধারণা 15ই আগস্টে যে 32 নম্বরে জমায়েত হতে ডাক ছিল সেটা ছাত্ররা রুখে দিয়েছে, এটা একটা প্রতিবিপ্লবের সম্ভাবনা ছিল। দ্বিতীয়ত বিচার বিভাগীয় কু হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও কিন্তু এই ছাত্ররা ঢুকে সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এবং আনসারদের বিষয়টা প্রেস ক্লাবের সামনে বসেছিল, আমরা তো প্রেস ক্লাবে দৈনিক যাই। এই আনসাররা কত সাহস সচিবালয়ে ঢুকে গেছে, তারা ঢুকে উপরে উঠে জিম্মি করে ফেলছে উপদেষ্টাদের, অফিসারদের, কর্মচারীদের। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে আনসারদের একটা প্রতিনিধি গিয়ে আলাপ করেছে, যেটা বললেন প্রফেসর মামুন, যে তারা কিন্তু দাবি মেনেছে যে তোমাদের যে রেস্ট 6 মাস থাকে, ঠিক আছে, এটা তুলে দেওয়া হবে, এটা কথা দিয়েছে। বাকি যে তারা জাতীয়করণ চাইছে সেটার ব্যাপারে একটা কমিটি করেছে, সেই কমিটি রিপোর্টের পরে এটা বিবেচনা করা হবে। এটা আর কি, এরপরে দেখা গেল এক পক্ষ মানলো, আর এক পক্ষ মানল না। এই আর এক পক্ষ কারা? এখানেই আমি বলছি, এখানে কিন্তু প্রতিবিপ্লবের আশঙ্কা আছে, ছিল। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে পোশাকের রঙেও আসলে ভিন্নতা আছে। প্রত্যেকটা না, সেটা হলো আমি একদিন জিজ্ঞেস করছি, এই তোমরা এই 3-4 দিন বসে আছো, টাকা পাও কোথায়? হোটেলে থাকো, হোটেলের টাকা কে দেয়? আর পোশাক এত চকচকা পোশাককে, আমিও তো আনসার রাখছি 11টা আনসার, তোমাদের এত চকচকা পোশাক কোত্থেকে আসছে? পোশাক বানানো হয়েছে নতুন করে, হোটেলে প্রেস ক্লাবের পাশ দিয়ে হোটেলগুলোর আশেপাশের হোটেলগুলোতে রাখা হয়েছে, তাদের কে পয়সা দিচ্ছে বলেন আপনি? সারা বাংলাদেশ থেকে আনসার এখানে জমায়েত করা হয়েছে। তারপর আমার বক্তব্য হচ্ছে যে আনসার দাবি দেওয়া করতে পারে, কিন্তু দাবি দেওয়া মানা হলো। এবং এমনকি আমি দেখলাম শিক্ষার্থীদের উপর হামলা করলো কারা? হ্যাঁ, শিক্ষার্থীরা গেছে, হামলা করছে। তারপরেও ভিতরে ঢুকেও শিক্ষার্থীরাও বলছে যে আপনাদের ন্যায্য দাবির পক্ষে আমরা আছি। তার সত্ত্বেও তারা শিক্ষার্থীর উপরে হামলা করছে এবং ওখানে গুলি করছে, মাইন্ডেড, সেক্রেটারিয়েটের ভিতরে গুলি করছে। সুতরাং এখানে অবশ্যই আমি বলবো প্রতিবিপ্লবের সম্ভাবনা ছিল এবং ছাত্ররা ওইটাও নস্যাৎ করেছে। এখন যাদের গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার ঠিক না, তাদেরকে সেফ কাস্টডিতে আর্মি কিন্তু কর্ডন করে রেখেছিল, পরে তাদেরকে চালান দেওয়া হয়েছে। এবং আমি তো মনে করি যাতে আর প্রতিবিপ্লবের সম্ভাবনা না থাকে, এই কারণে এদের উপরে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, আইনগত। এদের ছাড় দেওয়া উচিত নয়। 3-4 দিন ওখানে কি দুর্বিষহ অবস্থা হ্যাঁ, কি করছে। তো সুতরাং একটা আমি আগেও বলেছি, এখানেও বলেছি, পৃথিবীতে হিটলার থেকে শুরু করে কোনো স্বৈরাচার এদেশে রিটার্ন আসে নাই, সেই দেশে দ্বিতীয়বার কেউ ক্ষমতা আসতে পারে নাই। বাংলাদেশে যদি আসে, আমি বলবো বিরোধী দলগুলোর দুর্বলতা এবং আমি বলবো যারা বিপ্লবের পক্ষের শক্তি তাদের সহনশীলতার কারণে আসবে। স্বৈরাচারকে কোনো ক্ষমা করা উচিত না, কোথাও না, কোনো অবস্থাতেই না। আমরা কি আবার আয়নাগর চাই? আমরা কি আবার গুম খুম চাই? আমরা দেশে মুক্তিযুদ্ধ করেছি দেশ গণতন্ত্রের জন্য, বৈষম্যের বিরুদ্ধে। ছাত্ররাও তাই চাচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা এবং ছাত্রদের আকাঙ্ক্ষা মিলে গেছে। আমরা এই দেশ গণতন্ত্রের দেশ চাই, লুটপাট এগুলো হবে না, এটাই তো চাইছি। শোষণবিহীন, শোষণমুক্ত সমাজ মুক্তিযুদ্ধের সময়ও চাইছি, এই ছাত্ররাও চাইছে একটা মানবিক দেশ, আইনের শাসন, সুশাসন। এটাই তো গণতান্ত্রিক দেশে দরকার। তো সুতরাং এটা বাস্তবায়ন করতে হলে 16 বছরের যে শাসন ব্যবস্থা, যে দলীয়করণ, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ দলীয়করণ, এখন লোক যেমন প্রফেসর মামুন বলল পুলিশ দলীয়করণ, পুলিশ কোথায়? সর্বত্র দলীয়করণ। ব্লাড টেস্ট করে একটা লোক কোয়ালিফাই করে গেছে বিসিএসে বা অন্য কোথাও, দেখা গেল যে তার পুলিশ রিপোর্ট আছে, তার চাচা অমুক পার্টি করতো, আওয়ামী লীগ করতো না, বাস আটকা, শেষ, তার ইয়ে নেই। এই জন্য তারা বলছে যে এই যে কোটা আন্দোলন করতে যে মেধার যোগ্যতা চাই, মেধার যোগ্যতা চাই। হ্যাঁ, অবশ্যই মেধাকে প্রায়োরিটি দিতে হবে এবং আইনের শাসন, সুশাসন, বঞ্চনা থাকতে হবে। আপনি দেখেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু আপনি দেখেন সরকারি পরিসংখ্যান ব্যুরো, 5%-এর হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 5%-এর হাতে 0.31%। বৈষম্য কত দূর!
আমার তো মনে হয় পাকিস্তান আমলে হ্যাঁ অনেকের খাবার ছিল না, অনেকে ধনী ছিল না, কিন্তু এতটা বৈষম্য ছিল না, এতটাও ছিল না আইয়ুব খানের মতো শাসক। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সুশাসন, মানবিক একটা দেশ গড়ার যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, আমরা মনে হয় যে এই দেশের জনগণ সবাই এটাকে সমর্থন করা উচিত, সাধুবাদ জানা উচিত, এবং যেখানে যে যা পারে ওটা দিয়ে সহযোগিতা করা ধন্যবাদ উচিত। জানাচ্ছি জনাব এম এ আজিজ অধ্যাপক আব্দুল্লাল মামুন। গণ অভ্যুত্থানের পরপরই আমরা দেখলাম যে পদত্যাগের এক ধরনের হিড়িক লেগেছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন কোথাও বাকি ছিল না। সেই জায়গা থেকে এটি নিশ্চয়ই প্রমাণিত যে সবকিছুই দলীয় নিয়োগ ছিল। রাষ্ট্রকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো সিস্টেম, গতকাল প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন যে পুরো সিস্টেমটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, তারই একটা প্রক্রিয়া হচ্ছে নিয়োগগুলো। এবং ব্যক্তিগত চয়েসে নিয়োগ দেওয়ার যতটা যোগ্যতা দেখা হয়েছে, কোনোভাবেই তার যোগ্যতার মাপকাঠিতে না দিয়ে দলীয় মাপকাঠিতে দেখা হয়েছে। তো ধ্বংসের শুরুটা আসলে ওখান থেকে। দ্বিতীয় যে বিষয়টি, যে পদত্যাগের হিড়িকের কথা আপনি বললেন, যে এটা একটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট যে আমরা যে পজিশনে আছি, তাহলে আমরা এমনভাবে প্রক্রিয়াটাকে তৈরি করা হয়েছিল যে আমাকে যে প্রফেশনে আমি থাকি না কেন, আমি শিক্ষক হই, বিশ্ববিদ্যালয়ের ভিসি হই, সচিব হই, আমাকে দলীয় ক্যাডারে পরিণত করার প্রক্রিয়াটার মধ্যে আমি না গেলে আমি কোনো পদ পদবি পাওয়ার সুযোগ ছিল না। সেটা প্রেস ক্লাব হোক, এফবিসিসিআই হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেটা পুলিশ বাহিনী হোক, আর যেখানেই হোক, যে আপনি যে একজন পুলিশ অফিসার হবেন, যেটা একটু আগে আজিজ ভাই বললেন, যে একজন বিসিএস ক্যাডার যে নিয়োগ প্রক্রিয়া, সেটাকে আপনি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছেন। আপনি কি করেছেন? আপনি বিসিএস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছেন, আপনি সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরাও পদলেহী হয়ে আমাদের আদর্শ, আমাদের যে বিবেকবোধ, আমাদের ন্যায়পরণতা, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছিলাম। তারই ফলাফল কিন্তু এই পদত্যাগের হিড়িক। যদি এমন হতো যে আমি যোগ্যতার মাপকাঠিতে কোনো জায়গায় বসেছি, যদি এমন হতো যে আমি আমার কর্মের গুণে বসেছি, তাহলে কিন্তু পদত্যাগটি হতো না। আমরা কি করেছি? একটি হচ্ছে প্রক্রিয়াটা এমন ছিল যে আমাকে যতটা বেশি আমি আওয়ামী লীগ দেখাতে পারবো, আমার পদোন্নতি তত বেশি হবে। আমার যোগ্যতার মাপকাঠি এখানে কোনোদিনও সঠিক ছিল না। আমি সেভাবে আমাদেরকে সেই যোগ্যতার মাপকাঠিতে কোনো নিয়োগ, কোনো ধরনের প্রমোশন সেটা হয়নি। যে কারণে এখন হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে, পদত্যাগটা একদিকে করেছে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, আবার আর এক গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার অতি উৎসাহী হয়ে এই পদগুলোকে নিয়ম নীতির বাইরে গিয়ে বসে থেকে অর্ডার করা। আবার কেউ, যেমন খুবই একটা দুঃখজনক ঘটনা হেলথের ডিজিতে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আবার ঠেকানোর চেষ্টা করছি। এই দুটো জায়গাতেই আসলে বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস ছোট্ট করে যোগ করতে চাই, আপনি যদি পুরো প্রক্রিয়াটা দেখেন, গত আগের পদোন্নতি এবং বর্তমানে কিছু কিছু জায়গায় নিয়োগকে ঠেকিয়ে দেওয়া, বা আনসারের এই যে গত কয়েকদিনের যে অ্যাক্টিভিটি, এটা একটা পেশি শক্তির প্রদর্শনের অভ্যাস আমাদের সংস্কৃতিতে ঢুকেছে। সেই ধারাবাহিকতায় আগের নিয়োগগুলো হয়েছিল, যে যতটা দলীয়, যার ক্যাডার বা দলের যার যত অবস্থান, যার পেশিতে যত শক্তি, সেদিকে যাবে তার নিয়োগ। কি হলো? সবগুলো পদত্যাগ করতে হলো। এখন কি হচ্ছে, আবার আনসারও গত কয়েকদিনে, যেটা উনি বলে, ড্রেস পরিবর্তন করে লোক এনে হোটেলের থেকে পেশি শক্তির প্রদর্শনের একটা চেষ্টা করা হচ্ছে। একটি কথা আমাদের মাথায় রাখতে হবে, 5 তারিখের আগের দিন পর্যন্ত আমরা 3 জন এখানে বসে আছি, কেউ ভাবতেও পারেনি যে শেখ হাসিনার সরকার উৎখাত হবে। অর্থাৎ পেশি শক্তি দেখে যে টিকে থাকা যায় না, তা প্রমাণিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল্লাল মামুন। জনাব এম এ আজিজ, এই প্রসঙ্গে 2-4 লাইন মন্তব্য আপনার শুনতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো কি এই চরিত্র থেকে বেরিয়ে আসতে পারবে, পেশি শক্তি প্রদর্শন কিংবা দলীয় নিয়োগ? দেখেন, আসলে এই 16 বছরে মানুষের মনোজগতে পরিবর্তন ঘটে গেছে। মানুষ খুব বৈষয়িক হয়ে গেছে এবং আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ধরেন পাকিস্তান আমলেও তো আমি পাকিস্তান আমলের লোক, তখন কিন্তু আমরা ঘুষখোর, সুদখোর, চোর, বাটপার, লুটেরা এদের দেখলে মন থেকে ঘৃণা করতাম। এখন কিন্তু ঘৃণা হয় না, কারণ ওই ক্ষমতাশালী। আপনি দেখেন, আমরা 22 পরিবার বলছি দেশ শোষণ করে নিয়ে গেল পাকিস্তানিরা। এখন 9 থেকে 10টা হাউস আছে, বিজনেস হাউস, তারা একসাথে এক জায়গা হলে তারাই দেশের দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। বৈষম্য কোন পর্যায়ে গেছে? অর্থ কেন্দ্রীভূত কত যায়? ধরেন এই যে কুইক রেন্টাল, যে বিদ্যুতে, এখানে ইন্ডিমিনিটি দিয়া নিষেধ, তার বিরুদ্ধে আপনি কেসও করতে পারবেন না, ইন্ডিমিনিটি দিয়ে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের লোক এখনও আপনি দেখেন 20% লোক হতদরিদ্র, অথচ বাংলাদেশের লোক ফোর্বসের তালিকায় ধনীর তালিকায় যায় বাংলাদেশের লোক। এবং পৃথিবীর ভিতরে সবচাইতে ধনী সৃষ্টি বেশি অনুপাতে বেশি হয় বাংলাদেশে।
এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখন মানুষের মনোজগতের যে পরিবর্তন, এটা কিন্তু রাতারাতি সংস্কার করে কিন্তু এই যে সম্ভব না। ক্ষমতার বলে দুর্নীতির বিস্তার ঘটছে, সেটি রুখবে কে? সেটিও নিশ্চয়ই একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এ বি আজিজ, যেমনটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 15 বছরের দুর্নীতি অর্থ পাচারের শ্বেতপত্র প্রকাশ করা হবে। সে বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আবারও যে ক্ষমতার বলে দুর্নীতির বিস্তার ঘটবে না, এর নিশ্চয়তা কে দেবে? জনাব এ বি আজিজ। আমাকে জি, সরি, দেখেন আমি যেটা আগে বলেছিলাম, মানুষের মনোজগতে পরিবর্তন ঘটে গেছে, মানুষ বৈষয়িক হয়ে গেছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এবং আমি বললাম যে আগে যে ছিল সেই জায়গায় মানুষ নাই, মানুষ সব অর্থের পিছনে ছুটছে। এটা পরিবর্তন করতে কিন্তু বহু সময় লাগবে, এটা সহজে হবে না। ধরেন সমাজতান্ত্রিক বিপ্লব আগে হতো 60-70-এ, এরপরেই বিপ্লব সাকসেসফুল হওয়ার সাথে সাথে কিন্তু কালচারাল বিপ্লব করা হতো, যে মানুষের মনোজগতের পরিবর্তন ঘটানো। এই বিপ্লব আমরা গণতান্ত্রিক দেশ, সেটা তো হবে না। সেটা হচ্ছে আমাদের মানুষের কালচারালি আপনাকে এনরিচ করতে হবে, স্লোলি, ধীরে ধীরে। তার প্রথম শর্ত হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, দেশে গণতান্ত্রিক চর্চা প্রত্যেকটা পার্টির ভিতরে থাকতে হবে, গণতান্ত্রিক চর্চা পার্টিতে এনশোর করতে হবে। দ্বিতীয়ত, যে আপনার সুশাসন, আইনের শাসন প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা স্ট্রিক্ট করতে হবে। তাহলে কিন্তু মানুষ যেন এই যে দুর্নীতিগ্রস্ত মনোভাব, এই যে আমরা 3 জন সৎ আছি, আমার ধারণা কেন যেন মনে হয় সুযোগের অভাবে সৎ আছি, সুযোগ পাইলেই বোধহয় চুরি করে ফেলবো। এইভাবে মানুষ দুর্নীতিকে অপরাধ মনে করছে না, এরকম একটা সমাজ হয়ে গেছে। এখান থেকে তো জাতিকে যদি ফেরত না আনেন, তাহলে আপনি যেটা বলছেন ওই জায়গায় কোনো দিনই যাওয়া যাবে না। এর জন্যই দরকার যে গণতান্ত্রিক চর্চা প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা অর্গানাইজেশনের সুশাসন, আইনের শাসন, মানুষ যেন অপরাধকে অপরাধ মনে করে, এই জায়গায় তৈরি করতে হবে। এর জন্য দীর্ঘস্থায়ী প্রসেস লাগবে। এবং দীর্ঘস্থায়ী, ধরেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, ধরেন সারা জীবন তো থাকবে না। ধরেন কোনো পলিটিক্যাল পার্টি ইলেকশন হলো, কোনো পার্টি আসলো, তার ভিতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, এক ব্যক্তির ডিসিশন কখনো কারেক্ট হয় না। গণতন্ত্র মানেই কালেকটিভ লিডারশিপ। কোথায় আছে বলেন না, একটা পার্টি বলেন, নাই তো। আমি লিখেছি যে আমাদের সংবিধান স্বৈরাচার তৈরি করে। কারণ যে পার্টি ক্ষমতায় যায়, অর্থাৎ যে পার্টি মেজরিটি পায়, আপনি দেখেন সেই পার্টি, ওই রুলিং পার্টির প্রধান থাকে, তিনি সংসদীয় দলের প্রধান থাকেন, তিনি প্রধানমন্ত্রী থাকেন। এবং প্রধানমন্ত্রীর সংবিধানে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া, রিকোয়েস্ট ছাড়া কোনো কিছু করতে পারবে না, এবং প্রেসিডেন্টও না। সুতরাং সে তো অটোমেটিক স্বৈরাচার হয়ে যায়। এবং আমাদের দেশে আপনি খেয়াল করে দেখেন, যখন গণতান্ত্রিক অর্থাৎ প্রধানমন্ত্রী যখন এরশাদের পরে করা হয়েছে, আপনি দেখেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার পরের প্রধানমন্ত্রীর ভিতরে পার্থক্য খুব একটা দেখা যায় নাই। কারণ সংবিধান অনুযায়ী তো মানুষ সকল ক্ষমতার উৎস হয়ে যায়, যিনি রাষ্ট্র ক্ষমতায়। সুতরাং এই সংবিধানটা কিন্তু, আমি আগেও বলেছি, এই সংবিধান 18 বার সংশোধন হয়েছে, এবং যারা ক্ষমতায় ছিল তাদের পছন্দ মতো কিন্তু এটা যৌক্তিক সংশোধন কি হয়েছে কিনা, এইটা জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, বা মানবিক দেশ গড়ার জন্য, সুশাসনের জন্য, আইনের শাসনে, এগুলো হয় নাই। বরংস একটা সামান্য একটা অবস্থা ছিল, যেমন তত্ত্বাবধায়ক সরকার ছিল। এই যে খায়রুল হক সাহেব আপনার রিটায়ারমেন্টে যাওয়ার পরে, অনেক পরে রায় দিলেন, তিনি সংক্ষিপ্ত রায়ে যেটা দিলেন যে আর 2 বার নির্বাচন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, সেটা না রেখে উনি রায়ের পূর্ণাঙ্গ রায়ে এটা বাতিল করে দিলেন। এবং তার রিওয়ার্ড হিসাবে এই প্রথম এবং সম্ভবত শেষ ব্যক্তি হবে, তিনি আইন কমিশনের প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতির পদমর্যাদায় আইন কমিশনের তিনি আপনার থেকে গেছেন, এখন রিজাইন করছে শুনলাম। এবং তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ত্রাণও গ্রহণ করেছেন। তো এরকম যদি আইন হয়, এবং আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আগেই বললাম যে এমন বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন, তিনি কিন্তু এক বক্তৃতায় বলেছেন,
আমরা আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তিনি বিচারক কেমনে হয়? এই যে জাস্টিস মানিক সাহেব ধরা পড়ল, তিনি যেভাবে টকশো, আমি এক জায়গায় বলছিলাম যে আপনার প্রত্যেকটা রায় পুনরায় মূল্যায়ন করা উচিত। এই মানিক সাহেব যেভাবে কথা বলেন এবং যতগুলো বিচারপতি রিটায়ার করার পরে টকশোতে এসে কথা বলছে, তাতে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটার জাজমেন্ট পুনর্মূল্যায়ন করা উচিত। আপনি দেখেন আমেরিকাতেও কিন্তু যখন সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু পার্টির থেকে বিচারপতির নিয়োগ দেওয়া হয়, চেয়ারে বসার পরে একদম নিরপেক্ষ। দেখেন এই যে বাইডেনের ছেলে, ওই দেশে তো আপনার ওয়াইন খাওয়া কোনো অপরাধ না, কিন্তু নেশাগ্রস্ত হইলে অপরাধ। বাইডেনের ছেলে ধরা পড়ছে না, ধরা পড়ার পরে তার 10 বছর জেল হবে। বাইডেন কিন্তু প্রেসিডেন্ট, সে বলছে যে না, অন্যায় করলে যদি শাস্তি হয় আমার তো কিছু করার নেই। আমাদের দেশেরা পারবেন যে প্রধানমন্ত্রী বা এমনকি মন্ত্রীর কোনো ছেলেকে এই কোর্ট রায় দিবে সরকারি দলে? ধন্যবাদ জানাচ্ছি এই জন্য জনাব কালচারটা ওই আজিজ। জায়গায় নিতে অধ্যাপক হবে। আব্দুল আল মামুন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার, কোনটি এই মুহূর্তে বেশি জরুরি? দুটো জরুরি, তবে খুব বেশি জরুরি হচ্ছে রাষ্ট্র সংস্কার। এবং আপনি যদি স্টুডেন্টদের ভয়েসটা দেখেন, ইট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট, তাদের গভর্নমেন্ট বা তাদের আন্দোলনের ফসল। সুতরাং রাষ্ট্রীয় সংস্কার গুরুত্ব পাবে। নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের পরে নির্বাচনের চিন্তা করতে হবে। বাট একটি জিনিস আমি একটু আগের আলোচনা একটু ছোট্ট করে যেতে চাই, তারপর এখানে আসবো। সেটি হচ্ছে যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম, যে বিভিন্ন স্তরে বিশৃঙ্খলা, আপনি বললেন গণপদত্যাগ, সেক্ষেত্রে যদিও মাত্র 15 দিন বয়স এই সরকারের, আমি ব্যক্তিগতভাবে আর একটু দেশে যে একটা সরকার আছে সেরকম একটা স্ট্রং প্রেজেন্স আমার মনে হয় দেখার সময় এসছে, যে দেশ একটা সরকার আছে এবং সেই সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করছে। যে যেখানে বসে পড়লাম, যে কোনো দাবি দেওয়া নিলাম, সেটা একটা শৃঙ্খলা আনয়ন বোধহয় খুবই জরুরি। এবং সেটি গতকাল আমরা দেখেছি যে আনসারের ঘটনার পরে শুরু হয়েছে, যে পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে। আমার মনে হয় যে আমাদেরও জনগণের তরফ থেকে সবাইকে সচেতন হতে হবে যে আমাদের দাবি দাবা আমরা তুলব, কিন্তু সুশৃঙ্খলভাবে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট মাধ্যমে। এই যে লাঠি সোটা নিয়ে দাবি আদায়, পেশি শক্তির দাবি আদায়, এটা উন্নত বিশ্বে গ্রহণযোগ্য নয়, একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আসি আপনার এই আলোচনায় যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে। অবশ্যই সংস্কার আগে। আমরা দেখেছি এর আগে যে ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়, আমি গতদিনই আপনাদের এখানে বলে গেছি যে পাকিস্তান শাসন আমলে, পরবর্তী আমাদের বাংলাদেশ হওয়ার পরবর্তী আমরা বিভিন্ন সময় সংস্কার উদ্যোগ নিয়েছি, সেটি হয়নি। এখানে বোধহয় একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে একটি নতুন আলোচনা বোধহয় শুরু হওয়া দরকার, যে এই সরকারের যে লেজিটিমেসি, তাতে সংস্কার প্রক্রিয়াগুলো টেবলে নিয়ে আসলেও বা ইন্ট্রোডিউস করা হলেও কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটি রেফারেন্ডাম খুব গুরুত্বপূর্ণ, যে সবগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে, সবগুলো স্টেক হোল্ডারদের থেকে আলোচনা করে, যে একটা গণভোট, যে আমাদের সংস্কার এই ক্ষেত্রগুলোতে কোথায়। দেখুন, মোটা দাগে 4টি স্থানের সংস্কার গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অর্থনীতি, একটি রাজনীতি, একটি প্রশাসনিক, আর একটি হচ্ছে শিক্ষা। এই 4টা ক্ষেত্রে মোটা দাগে সংস্কার করলে কিন্তু সংস্কার প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যাবে। কিন্তু এই গভর্নমেন্টের যে ম্যান্ডেট, যেভাবে গভর্নমেন্টে এসছে, তাতে আপনি দেখেন যে বিএনপি স্বভাবতই চাইবে যে দ্রুত ইলেকশন হোক, কারণ রাজনীতির মাঠে তারাই একক প্রতিপক্ষ এখন। তো তাদের গতকাল আমরা দেখেছি, যখন ইউনূস সাহেব বলছেন যে জনগণ নির্ধারণ করবে যে কবে ইলেকশন হবে, কতদিন সরকার থাকবে, তখন ফখরুল সাহেব বলেছেন যে আমরা দ্রুত ইলেকশন চাই, আলোচনা শুরু করা হোক। সেক্ষেত্রে আমার প্রস্তাব হবে যে সবগুলো দলের সাথে আলোচনা সাপেক্ষে, শুধু দল না, শ্রেণী, অন্যান্য শ্রেণী পেশা, মামুন, যেখানে আসলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করতে পারবে, নাকি চলমান প্রক্রিয়ায় সংস্কারটা হবে? সে আলোচনা আমরা ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আব্দুল আল মামুন, যে আলোচনায় আমরা ছিলাম, পুরো রাষ্ট্র সংস্কারের যদি বলি যে দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকার পালন করতে পারবে, নাকি চলমান প্রক্রিয়ায় সংস্কার কাজ চলবে? না, সংস্কার অবশ্যই ক্ষেত্রগুলোকে নির্ধারণ করতে হবে প্রথম, এবং একটি সঠিক পরিকল্পনা প্রণয়ন করা দরকার, দিন ভিত্তিক, মাস ভিত্তিক, বছর ভিত্তিক, যে কী এই প্রক্রিয়া হবে। এবং তারপরে দেখতে হবে, এটার মনিটরিং করতে হবে যে এই সংস্কারগুলো কীভাবে কতটুকু প্রোগ্রেস করছে। দেখুন, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সংস্কার যে আমরা করতে চাচ্ছি, এবং দেখবেন অধিকাংশ সংস্কার রাষ্ট্রের ডে টু ডে অ্যাক্টিভিটি এবং কাঠামোর সঙ্গে জড়িত।
এখন এই রাষ্ট্র কাঠামো এবং ডে টু ডে অ্যাক্টিভিটি যদিও প্রশাসন কার্যক্রমগুলো পরিচালনা করে, সিদ্ধান্ত গ্রহণে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। এবং আমি যেটা প্রশ্ন করি যে আমাদের দেশে মানুষ যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দেখি যে মানুষ কেন রাজনীতি করতে চায়, একটা আদর্শিক জায়গা থেকে, কেউ হয়তো বা উচ্চাভিলাষ থেকে করতে চাইবে, কেউ হয়তো বা ব্যক্তিগত বিশ্বাস থেকে করতে চাইবে, কেউ হয়তো বা অর্থ অর্জনের জন্য বা পারিবারিক ঐতিহ্য। আপনি দেখুন আমি যে লাস্ট দুটো পয়েন্ট বললাম, বাংলাদেশে মানুষ রাজনীতি করতে চায়, এটা বাস্তবতা, অর্থ অর্জনের জন্য অথবা পারিবারিকভাবে অটোমেটিক পেয়ে যায় সেই জন্য করতে চায়। এখন আরেকটি প্রশ্ন দেখুন, আপনি সংস্কার করবেন, আমি যেটা প্রশ্ন করি যে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ইনকাম কি, হাউ দে লিভ দেয়ার লাইভলিহুড। যদি ইন্টারন্যাশনালি দেখি বা রাষ্ট্র বিজ্ঞানের কাঠামোতে দেখি, তাহলে কি হবে যে অনেক সময় যারা বিভিন্ন সরকারের পদ পদবিতে থাকবেন তারা বেতন পাবেন। দ্বিতীয়টি কি হতে পারে, ব্যবসা করতে পারেন তারা। তৃতীয়টি কি, যে হয়তোবা তার বিনিয়োগ বা সঞ্চয় থাকবে। তারপরে কি হতে পারে যে স্পাউসের ইনকাম থাকতে পারে। এরপরে কি, যে অনেক সময় ইন্টারন্যাশনালি যে কনসালটেন্সি বা পাবলিক স্পিকিং, সেগুলো থেকে তার আয় ইনকাম হতে পারে। আরেকটা হতে পারে পেট্রোনেজ। আপনি দেখেন আগে যেমন বললাম যে অর্থ উপার্জনের জন্য রাজনীতি, ক্ষমতা, পেশি শক্তি। আর ইনকামের দিক থেকে দেখেন আপনি এদেশের গত কয়েক বছরের রাজনৈতিক ইতিহাস থেকে যে পেট্রোনেজের মাধ্যমে আমাদের রাজনীতিবিদরা আয় ইনকাম করতে চায়। এখন কথাটা হচ্ছে যে কেন এই কথাটা বললাম, আপনি সংস্কার করতে চান এবং সংস্কার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, কিন্তু যার জন্য আপনি সংস্কার করবেন, পলিটিশিয়ানদের জন্য, পলিটিক্যাল পার্টির জন্য, একটা পলিটিশিয়ান কি আদর্শিক জায়গা থেকে রাজনীতি করছে? দ্বিতীয়ত যে তার যে লিভিংহুড সেটা কি সঠিকভাবে সে মানছে, অথবা তার দলের মধ্য দিয়ে কি গণতন্ত্রের চর্চা আছে? যদি সেটা না থাকে আপনি কোন সংস্কার করবেন? সেই সংস্কারগুলো দুরূহ। যেটা একটু আগে বলছিলাম যে মোটা দাগে 4টি ক্ষেত্রে সংস্কার বা 5টি ক্ষেত্রে আর্গুয়েবলি, একটি হচ্ছে অর্থনীতি, একটি হচ্ছে প্রশাসন, একটি হচ্ছে শিক্ষা, বিচার বিভাগ, এবং আরেকটি হচ্ছে আপনার আমাদের সাংবিধানিক বা রাজনৈতিক যে সংস্কার সেগুলো। এখন সরকারের একটা প্রায়োরিটি লিস্ট আমরা করলাম, আমরা প্রায়োরিটি লিস্ট করে সিদ্ধান্ত নিলাম যে এই সংস্কারগুলো এতদিনের মধ্যে করা হবে। এই মুহূর্তে বলাটা মুশকিল, এবং প্রধান উপদেষ্টা গতকাল বলতে পারেননি যে 1 বছর বা 2 বছর, বা ধারণা করা যাচ্ছে যে সংস্কার কাজগুলো করতে 1 থেকে 2 বছরের সময় প্রয়োজন হবে। এখন যে সংস্কারগুলো করে রেখে যাবে এই সরকার, অবশ্যই যে সিদ্ধান্তগুলো নেবে পরবর্তীতে সংসদে ভেটেড হতে হবে সেটা, কিন্তু একটু আগে যেটা আমি বললাম, যদি আমরা একটা রেফারেন্ডামের মাধ্যমে করতে পারি, গণভোটের মাধ্যমে করতে পারি, তাহলে আমরা যে দীর্ঘদিন সংস্কারের কথা বলছি এবং সংস্কার বিলাসে পরিণত হয়েছে পূর্ববর্তীতে আমাদের 111 সহ, এবং একটু আগে আজিজের সাথে কথা বলছিলাম যে 90 সালের পট পরিবর্তনে যখন তিন দলীয় জোট একসঙ্গে একটা নীতি নির্ধারণ করেছিল, সেটাও কিন্তু মানা হয়নি। সেজন্য কিন্তু আমি রেফারেন্ডামের কথাটা বলছি যে নির্দিষ্ট সংস্কারগুলো তালিকাবদ্ধ হোক যে কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, এবং সেখানে আমরা মানুষের ম্যান্ডেট নেই গণভোটের মাধ্যমে যে এই সংস্কারগুলো করতে হবে। পরবর্তীতে যেটি হবে, যে সরকারে আসুক, তখন কিন্তু এই সংস্কারগুলো করা ছাড়া তাদের উপায় থাকবে না, বা আমরা বিভিন্নখানে ভয়েস রেজ করতে পারবো। কিন্তু সংস্কার প্রক্রিয়া ইন্ট্রোডিউস করলাম, কাগজে কলমে নিশ্চিত করা যাবে, এবং মানুষের মতের ভিত্তিতে যদি সংস্কার প্রস্তাবগুলো আসবে, তখন আসলে সরকারও একটি চাপে থাকবে সেটি বাস্তবায়নের জন্য। অধ্যাপক আব্দুল আল মামুন। জনাব এম এ আজিজ, যেমনটি বিএনপি বলছে রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি, নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয়। যৌক্তিক সময়টা আসলে কেমন? দেখেন, আমি বরাবরই যেটা বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের দেশের রিফর্ম করা, সব প্রতিষ্ঠানকে সংস্কার করতে একটা টাইম লাগবে। এবং তখন আমি যেমন বললাম আগে যে মনোজগতেরও সংস্কার দরকার। মানুষের মনোজগৎ ধ্বংস হয়ে গেছে। এই জাতিকে পুনর্গঠন করতে হলে অন্তত 15-20 বছর লাগবে, আস্তে আস্তে করতে হবে। তাহলে উপরে যারা রাষ্ট্র চালাবে তাদের তো আগে মানসিক সংস্কারটা হতে হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার লাগবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা করতে গেলে যাই করেন, আপনার রাজনৈতিক দলগুলোর কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট অনুমোদন লাগবে। ধরেন আপনি একটা রেফারেন্ডামে যাবেন, সংস্কার তো লাগবে। আগে তো অন্তর্বর্তী সরকার একটা রোড ম্যাপ দেবে, যে প্রায়োরিটি তালিকা দেবে। এখন এরপরে বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রায়োরিটি ঠিক করে সংস্কার করবে। আমার মনে হয় রেফারেন্ডামে যাওয়ার দরকার পড়বে না, এটাই জনগণের অনুমোদন হবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র শক্তি ছাত্ররা। যখনই আপনি রেফারেন্ডামে যাবেন, এই ছাত্র সব রাজনীতির
মতাদর্শের ছাত্র আছে। এরা কিন্তু বিভক্ত যদি হয় তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার খুব দুর্বল হয়ে পড়বে, আরও দুর্বল হয়ে পড়বে। এই জন্য আমি বলছি যে বাস্তবতা একটা জিনিস আর থিওরিটিক্যাল একটা জিনিস। তো এই জন্য আমি বলছি সংস্কার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যত সময় লাগুক। বিএনপি কিন্তু ফিস করে বেঁধে দেয় না যে 3 মাস 6 মাস বাস, যে যুক্তিসঙ্গত সময়। হ্যাঁ, এই জন্য রোডম্যাপ দিয়ে যে কোন কোন জায়গায় দিলে আর্গুমেন্ট তো হবে, যে এই যে 3 জোটের রূপরেখার কথা বলছে, আমি ওটাও তো লিখেছি, এটা কেউ মানে নেই। তো সুতরাং এটা যে জিনিসগুলো মানে নাই উদাহরণ আছে রাজনৈতিক দলগুলো, সেটাও বাস্তবায়ন করতে কতদিন লাগবে? অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে ডিবেট করবে রাজনৈতিক দলের ভিতরে, এগ্রি করাবে যে না এই দেখেন এটা এই সময় লাগবে, এটা এই সময় লাগবে। ইললজিক্যাল যদি হয় তাহলে তো এই ছাত্র আন্দোলনে হাজার লোক জীবন দিছে, এটা তো ধুলির সাথে হতে দেওয়া যাবে না। দেশ অবশ্যই মানবিক রাষ্ট্র হতে হবে। যেমন ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি বলেন, আমাদের মানবাধিকার কমিশন আছে একটা, এটা আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে লিঙ্ক লাভ। বলেন তো 1000 লোক মারা গেছে, একটা শব্দ করছে? এই প্রতিষ্ঠানে আমলা বসায় রাখছে, দরকার কি? প্রতিষ্ঠানটার দরকার কি? একটা শব্দ করছে? তারপরে তথ্য কমিশন আছে, একটা শব্দ করছে, একটা উচ্চারণ করছে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে এই হচ্ছে, এটা মানা হচ্ছে না। এই যে আনসাররা আপনার এই কালকেই ঘটায় দিল সচিবালয়, কি মানবাধিকার কমিশনকে একটা শব্দ করছে? গুলি পর্যন্ত ছাড়ছে ওখানে, আনসাররা গুলি করছে। তো এই জন্য বলছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার করতে হয়, লোকও লাগবে। প্রশাসন সংস্কার করতে কিন্তু লোক দিয়ে রিপ্লেস করতে হবে, লোক তো লাগবে। লোক তো 25 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে, এটার তো রিপ্লেসমেন্ট রাতারাতি করা যাবে না, এটার জন্য সময় লাগবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল আল মামুন। আপনার আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি দেশ শ্রদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।